সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আমরা আজকে ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার সম্পর্কে জানব। এখানে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার অর্থাৎ যে শক্তিগুলো কিনা আবার তৈরি করা সম্ভব, পুনর্নবীকরণ অর্থাৎ আবার তৈরি করা যাবে। এছাড়াও অনবীকরণযোগ্য শক্তি আর পুনর্নবীকরণযোগ্য শক্তি ছাড়াও আমরা আরো দুটো শক্তির কথা জানি, এক চিরাচরিত আর দুই হচ্ছে অচিরাচরিত। এইবার চিরাচরিত শক্তি অর্থাৎ আমরা এটার সাথে কিন্তু অনবীকরণযোগ্য শক্তি চিরাচরিত, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এই দুটোর অর্থ এক, চিরাচরিত এবং অনবীকরণযোগ্য। চিরাচরিত অর্থাৎ যেটা ব্যবহার করে আসছি, অচিরাচরিত অর্থাৎ যেটা আমরা প্রথম থেকে ব্যবহার করতে জানতাম না, এখন প্রচলন ঘটছে কিন্তু আগে প্রচলন ছিল না। তো আমরা আজকে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস পড়বো এবং অচিরাচরিত শক্তিগুলো সম্পর্কে জানবো। এবার সৌরশক্তি, প্রথম শক্তি কি? সৌরশক্তি। তাহলে প্রথমে আমরা জানি যে পুনর্নবীকরণযোগ্য শক্তি কি কি। সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূত্বক শক্তি, এই শক্তিগুলো হলো অচিরাচরিত অর্থাৎ প্রথম থেকে ব্যবহার হয়ে আসেনি, নতুন করে তৈরি হচ্ছে। তো সৌরশক্তি সম্পর্কে জানি, সৌরশক্তি আসলে সৌরকোষ দিয়ে তৈরি হওয়া বিভিন্ন সৌরকোষ তৈরি করে আর সেটার মাধ্যমে সোলার কুকার, সোলার হিটার এইসব তৈরি করা। সৌরকোষ আমরা কিভাবে তৈরি করব? সৌরকোষ তৈরি করা হয়, সৌরকোষ প্রথমে জার্মেনিয়াম বা সিলিকন, যেগুলোকে আমরা জানি অর্ধপরিবাহী হিসেবে, অর্থাৎ অর্ধপরিবাহীর ওপর আমরা জানি অর্ধপরিবাহী অর্থাৎ যেগুলো পরিবহন হয় না কিন্তু বিশেষ ক্ষেত্রে পরিবহন হতে পারে, অর্থাৎ পরিবাহী কুপরিবাহীর মধ্যেখানে অবস্থান করছে, সে হচ্ছে অর্ধপরিবাহী। এরপর সৌরকোষ যেটা, সেটা অর্ধপরিবাহী থেকে সিলিকন থাকে। সূর্যের আলো থেকে যখন ফোটন কণা এর মধ্যে ফোটন কণা এসে পড়ছে, তখন এই অর্ধপরিবাহী গুলোর মধ্যে থেকে ইলেকট্রন চলাচল করতে আরম্ভ হচ্ছে। সেই ইলেকট্রনের চলনের ফলে কি তৈরি হচ্ছে? বিদ্যুৎ তৈরি হচ্ছে। তো এইভাবে সৌরকোষ কাজ করে। এবার সৌরকোষের কাজের উপর ভিত্তি করে আমাদের সোলার কুকার, সোলার হিটারও তৈরি করা হয়। এবার সোলার কুকার আর সোলার হিটার কিভাবে কাজ করে? আমরা জানি কালো জিনিস কি করে, কালো রং খুব ভালো শোষণ করতে পারে, তাপ শোষণ করতে পারে, আলোক শোষণও করতে পারে। তো যখন আমরা সোলার কুকার বা সোলার হিটারে কালো রংটা ব্যবহার করা হয়, প্রথমে চারপাশটা কি করা থাকে? তাপ নিরোধক, অর্থাৎ তাপ ঢুকে আর বেরোতে পারবে না। আর কি হয়, সূর্যের আলোটাকে প্রতিফলিত করে একত্রিত করে ওই কালো প্লেটটার ওপর ফেলা হয় যাতে সেখানটা গরম তৈরি হয়। এইভাবে সোলার কুকার, সোলার হিটার কাজ করে। তো এখন আমরা জানি সৌরশক্তি অনেক গ্রামে ব্যবহার করা হচ্ছে যেখানে বিদ্যুৎ পৌঁছাতো না, সৌরশক্তির মাধ্যমে সেখানে এখন বিদ্যুৎ আনয়ন করা হচ্ছে। এরপর আমরা শিখবো বায়ু শক্তি। এবার বায়ু শক্তির এখন ব্যবহার অলরেডি শুরু হয়ে গেছে। উড়িষ্যার পুরীতে, তারপর তামিলনাড়ুর তুতিকোরিনে, গুজরাটের ওখাতে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপেও ব্যবহার করা হচ্ছে। এবার বায়ু শক্তি কি করা হয়? বায়ু শক্তি হতে গেলে এবার একটা শর্ত লাগে, যে কোনো জায়গায় কি বায়ুকল আমরা উইন্ডমিল বসিয়ে দিতে পারি না। যেখানে বায়ুর বেগ 15 কিলোমিটার পার আওয়ার এই বেগে কন্টিনিউয়াস চলতে পারে, সেই সব জায়গায় হয়। তাহলে বায়ু শক্তিটা আমরা প্রথমে কি শক্তিতে রূপান্তরিত করে নেব? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি থেকেই তারপর তৈরি হয়ে যাবে কি শক্তি? বিদ্যুৎ শক্তি। অর্থাৎ সেটা কিভাবে করব? উইন্ডমিলের সাহায্যে। বায়ু শক্তি তাহলে প্রথমে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে সেই যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে। সেটা কিভাবে? টারবাইন ঘুরিয়ে। যেখানে বললাম 15 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু প্রবাহিত হবে, সেই জায়গায় ওই টারবাইনটায় যখন বায়ু গিয়ে আঘাত করবে গতিবেগের জন্য, তখন সেখানে কি শক্তি? যান্ত্রিক শক্তির ফলে উৎপন্ন হবে কি? বিদ্যুৎ শক্তি। এইভাবে বায়ু শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এরপর আমরা পড়বো জোয়ার ভাটা শক্তি। এবার জোয়ার ভাটা শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করার জন্য আমাদের প্রেফারেন্স সবসময় কোন জায়গায় হওয়া উচিত? নদী মোহনা বা খাড়ি অঞ্চলে, অর্থাৎ যেখানে জলের স্পিড বেশি। আমরা জানি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে হবে। এইবার নদী মোহনা বা খাড়ি অঞ্চলে কি হয়? জোয়ারের সময় জল বেড়ে যায় এবং ভাটার সময় অনেকটাই কমে যায়। এই জল যে বৃদ্ধি পাচ্ছে তখন জলের একটা গতি, আর কমে যাওয়ার সময় জল যখন বৃদ্ধি পেয়ে আবার কমে যাচ্ছে ভাটার সময়, ওই যাওয়ার সময় যে গতিটা হয় সেটার মাধ্যমে আমরা কি আবার টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করছি। এরপর যেখানে নদী মোহনা বা খাড়ি অঞ্চল ছাড়া তখন উপকূল অঞ্চলেও করা সম্ভব। কিভাবে? সেখানে জলাধার তৈরি করে যখন জোয়ারে জল এসে পড়বে তখন সেই জলটাকে আটকে রাখতে হবে। তারপর প্রবল বেগে ওটাকে ছেড়ে যাওয়ার সময় ওর বেগের জন্য টারবাইন ঘুরিয়ে আবার কি তৈরি হবে? জলবিদ্যুৎ তৈরি হবে।
এরপর আমরা শিখবো ভূতাপ শক্তি। ভূতাপ শক্তির জন্য প্রেফারেবল জায়গা কোনগুলো? যেখানে আমাদের ভূতাপ অর্থাৎ মাটির নিচের তাপ, তো আগ্নেয়গিরি বা উষ্ণ প্রস্রবণ আছে এমন অঞ্চল যেখানে তার আশেপাশে অঞ্চলে ভূতাপ শক্তির জন্য নির্ধারণ করা হয়। এইবার আমরা জানি কি 6000°C গলিত শিলাস্তর থাকে কোথায়? সেটা থাকে মাটির অনেক গভীরে। সেই গলিত শিলাস্তর কি করে? তাপ বিকিরণ করে। এরপর ভূতাপ শক্তি কিভাবে তৈরি করা হয়? জলের একটা নির্গমন নল লাগানো হয় দুটো, প্রথমে একটা নল দিয়ে জল ওখানে চালনা করা হয়, সেই জলীয় বাষ্প ওই তাপের ফলে জল পরিণত হয়ে যায় জলীয় বাষ্পতে। নির্গম নল দিয়ে যখন ওটা বেরোচ্ছে, সেই স্টিম চালিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে সেই স্টিমের বেগের উপর ভিত্তি করে। এইভাবে ভূতাপ শক্তি কাজ করে। এছাড়া আমরা কি জানি? বায়োমাস সম্পর্কে জানি। বায়োমাস অর্থাৎ জীব ভর। জীবের কোনো অঞ্চলে জীবের মোট ভরকেই সেই অঞ্চলের কিন্তু বায়োমাস বলে। তো আমরা পেতে পারি উদ্ভিজ্জ এবং প্রাণীজ। উদ্ভিজ্জ অর্থাৎ উদ্ভিদের দেহাবশেষ বা উদ্ভিদের দেহের বিভিন্ন অংশ, আর প্রাণীজ অর্থাৎ প্রাণীদের মলমূত্র কিংবা প্রাণীদের দেহাবশেষ, এইসবই হচ্ছে উদ্ভিজ্জ ও প্রাণীজ। এরপর এখান থেকে বায়োমাস থেকে দু ধরনের শক্তি তৈরি করতে পারি, বায়োগ্যাস আর বায়োফুয়েল। বায়োগ্যাস কিভাবে করব? জৈব বর্জ্য পদার্থ যেগুলো, সেগুলোকে মিথানোজেনিক ব্যাকটেরিয়া দিয়ে পচন ঘটানোর ফলে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারি। এটা এখন গ্যাস হিসেবে ব্যবহার করা হয় কিন্তু খুব কম। এছাড়াও হয় বায়োফুয়েল, যেটা কিনা বায়ো ইথানল, বায়োডিজেল, এগুলো উদ্ভিদ বা প্রাণীদের দেহাবশেষ থেকে যে তেল পাওয়া যায় সেই বায়োফুয়েলও এখন ব্যবহার করা হয়। সেগুলো হলো বায়ো ইথানল, বায়োডিজেল। ডিজেল চালিত যানবাহনে এখন বায়োফুয়েল ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এরপর আমরা জানবো কি? পেট্রোপ্ল্যান্ট। পেট্রোপ্ল্যান্ট অর্থাৎ যেসব উদ্ভিদ থেকে উদ্ভিদের দেহ নিঃসৃত রস থেকে হাইড্রোকার্বন পাওয়া যায় তারাই হলো পেট্রোপ্ল্যান্ট। এরকম দু ধরনের পেট্রোপ্ল্যান্ট আছে, একটা অনেকে আছে, তার মধ্যে উদাহরণ হচ্ছে ইউফোরবিয়াসি আর অ্যাসক্লেপিয়াসি। তো এটা ভীষণই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারা? পেট্রোপ্ল্যান্ট। এরপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের মিথেন হাইড্রেট বা আগুনে বরফ। অর্থাৎ আগুনে বরফ কাকে বলে? মিথেন হাইড্রেটকে বলা হয় আগুনে বরফ। এর সংকেত কি? 4CH4 অর্থাৎ মিথেন 4 অণু, তার সাথে 23 অণু H2 অর্থাৎ জল। তাহলে মিথেন হাইড্রেট কেমন? সাদা কেলাসাকার। সাদা কেলাসাকার যে পদার্থ, সাদা কেলাসাকার মিথেন এবং জলের যে বন্ডিং, এই বন্ধন, এইটাই মিথেন হাইড্রেট। এটাকে বলা হয় কি? আগুনে বরফ। এটা কোথায় পাওয়া যায়? 1100 মিটার নিচে সমুদ্রের তলদেশে পাওয়া যায়। এবার আমরা এই মিথেন হাইড্রেট থেকে কিভাবে মিথেন সংগ্রহ করতে পারি? মিথেন সংগ্রহ করার উপায় আছে, বাট মিথেন কোথায় থাকে আগে জানি। কয়লা খনিতে কয়লার যে স্তর থাকে তার নিচে ছিদ্রের মধ্যে মিথেন গ্যাস কিন্তু সঞ্চিত থাকে। এইবার আমরা ইম্পর্টেন্ট আরেকটা টপিক জানবো আগুনে বরফের পর, যে মিথেন সংগ্রহ কিভাবে করা হয়। মিথেন সংগ্রহ, মিথেনের যে বন্ড থাকে সেটা কি? CH4H2O। এই বন্ডটাকে এইবার কার্বন দিয়ে একটা নির্গমন নল লাগানো হয় এবং একটা নল দিয়ে কার্বন ঢোকানো হয়। তো কার্বন যখন যায়, কার্বন ডাই অক্সাইড ঢোকানো হয়। কার্বন ডাই অক্সাইড যখন যায় তখন কি করে? কার্বন ডাই অক্সাইড কি করে? জলের সাথে বন্ড বেশি করতে পারে মিথেনের থেকে। সুতরাং কার্বন ডাই অক্সাইডের টেন্ডেন্সি হচ্ছে এদের বন্ডটাকে ভেঙে দিয়ে H2 এর সাথে নিজের বন্ড তৈরি করা। তখন কি হচ্ছে? নল দিয়ে CO2 H2 এর সাথে বন্ড করে নিচ্ছে আর CH4 মুক্ত হয়ে যাচ্ছে। এইভাবে মিথেন সংগ্রহ করা হয়। এটাই হলো আজকে আমাদের পড়ার বিষয়। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে সেই সমস্যার সমাধান আনার অবশ্যই চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ হলো এডুইন্স, সেটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.